আচ্ছা, কেন বলুন তো অধীর রঞ্জন চৌধুরীকে হারানো সম্ভব নয় বা তাকে এখনো অবধি হারাতে পারেননি কেউ? কেন তিনি বারবার একই সিটে জিতে আসছেন? যেই ছেলেটি তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিল নকশাল আন্দোলনের মাধ্যমে, তারপর জেল যাত্রা, তারপর সেখান থেকে বেরিয়ে এসে আরএসপি এবং তারপরে গিয়ে কংগ্রেস, এবং কংগ্রেস থেকে প্রথমবার যখন তাকে 1991 সালে দাঁড় করানো হলো বিধানসভা নবগ্রাম থেকে, তিনি হেরে গেলেন। এবং তার পরের বার 1996 সালে তিনি তার যেই মার্জিনে হেরেছিলেন তার বেশ অনেক বেশি মার্জিনে তিনি সেখান থেকে জিতলেন, এবং তারপর থেকে তাকে 3 বছরের মাথায় শিফট করে দেওয়া হলো লোকসভায়। 1999 সাল থেকে তিনি যে লোকসভায় বহরমপুর সিটে জিতে আসছেন, সেই জয়যাত্রা 2019 এসে থামেনি। যখন রাজ্যে বামেদের জামানা, ভর বাম যুগ, যখন তৃণমূলের জামানা, যখন কেন্দ্রে বিজেপির জামানা, এই সমস্ত জামানাকে ছাপিয়ে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বহরমপুরে বারে বারে জিতছেন। কি এমন ফ্যাক্টর যার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে হারানো সম্ভব নয় বহরমপুরে? এবং আমরা এই সময় যে সমস্ত সমীক্ষা দেখছি তারাও বলছেন যে এইবারেও মানে 2024-এও সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী জিততে চলেছেন। কেন মানুষ বারবার অধীর রঞ্জন চৌধুরীকে ভোটে জেতাচ্ছেন? আমরা দেখেছি যখন ভোট হয় বা যখন কোনো দুর্যোগ ঘটে বহরমপুরে, তখন অধীর রঞ্জন চৌধুরী শুধুমাত্র কিন্তু তার ঠান্ডা এসি ঘরে বসে তিনি শুধুমাত্র প্ল্যান করছেন বা তিনি শুধুমাত্র কি কি করা উচিত সেগুলো তার কর্মীদেরকে বলছেন, এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করছেন, কখনো কখনো পুলিশের সাথে বচসায় জড়াচ্ছেন, কখনো কখনো একদম ফ্রন্ট লাইনে থেকে তার কর্মীদের হয়ে লড়াই করছেন। কখনো কখনো দেখা গেছে অধীর রঞ্জন চৌধুরীকে বাইকে বসে তার কর্মী সমর্থকদের মাঝখান থেকে তাদের সাথে হাত মেলাতে মেলাতে বা তাদের সাথে কথা বলতে বলতে সেখান থেকে তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ মানুষের মাঝে থেকে কাজ করেন অধীর রঞ্জন চৌধুরী, বা মানুষের সাথে মিশে যেতে পারেন তিনি। শুধু কি এটাই, নাকি তার কিছু কাজও রয়েছে? আমরা এবার চোখ রাখবো কিছু ডেটায়, যেই ডেটাটা বলবে যে অধীর রঞ্জন চৌধুরী 1999 সাল থেকে জেতার পরে ঠিক কি কি কাজ করেছেন বহরমপুরে। আমি একটু দেখে বলছি। তিনি তার সব থেকে বড় যে কাজ, যেটা কিন্তু সব থেকে বেশি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কান্দি মাস্টার প্ল্যান। তারপরে তিনি যেটা করেছেন আর্সেনিক দূষিত জলকে পরিশোধন করার কাজ, বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা। 100 দিনের কাজে মুর্শিদাবাদ তিনি শুরু করেন, তার আমলে সেটা শুরু হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাস তিনি তৈরি করেন। কংগ্রেসের খাদ্য সুরক্ষা আইনে মুর্শিদাবাদকে অন্তর্ভুক্ত করেন এবং তার ফলে কম দামে চাল এবং গম পান মুর্শিদাবাদের বেশ কিছু মানুষ। এরপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে গঙ্গাধারী ব্রিজ তৈরি করেন তিনি মুর্শিদাবাদ থেকে নদিয়ার মধ্যে। প্রায় 1000-এর বেশি পাকা রাস্তা, 29টির ওপরে ব্রিজ, এনটিপিসির মাধ্যমে বিদ্যুতীকরণ, লোকাল পাসপোর্ট অফিস, আর্মি রিক্রুটমেন্ট সেন্টার তিনি করেন বহরমপুরে। পলাশী লালগোলা রেলের ডাবল লাইন করেন তিনি রেলমন্ত্রী হওয়ার পরে, এবং কাটোয়া ফারাক্কা বিদ্যুতীকরণ এবং ডাবল লাইনও তিনি করেন রেলমন্ত্রী হওয়ার পরে। মেট্রো রেলে উন্নতি করেন, রেলের টিকিট কাউন্টার করেন প্রচুর জায়গায়, মানে স্টেশনের বিভিন্ন অঞ্চলে। এরপরে গোড়াবাজার, খাগড়া, রেজিনগর স্টেশন সাজানো, ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস এসি কোচ সংযোজন করা, এবং খাগড়াঘাট পুরী ডিরেক্ট ট্রেন। এগুলো হচ্ছে কয়েকটি লিস্ট আমি বললাম, কয়েকটি নাম বললাম যেগুলো তিনি কিনা করেছেন। শুধু কি তিনি করেই গেছেন, তার কি কোনো ব্যর্থতা নেই? এমনটা কিন্তু নয়। তার যদি ব্যর্থতার দিকে আমরা চোখ রাখি তাহলে আমরা দেখব তিনি দীর্ঘদিন রেলমন্ত্রী থাকা সত্ত্বেও মুর্শিদাবাদে কিন্তু তিনি রেলে যে আমূল কিছু পরিবর্তন এনেছেন তেমনটা কিন্তু নয়। তিনি এতদিন ধরে মুর্শিদাবাদে বা বহরমপুরে ক্ষমতায় থাকা সত্ত্বেও সেখানকার পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিন্তু তিনি কমাতে পারেননি, বা সেখানকার পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু আলাদা করে কোনো প্রকল্প চালু করতে পারেননি, যার ফলে সেখানকার মানুষেরা বা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা বা বহরমপুরে যারা পরিযায়ী শ্রমিক তারা সেখানে থেকেই কাজ করতে পারে, রাজ্য থেকেই কাজ করতে পারে। এখনও কিন্তু তাদেরকে কেরালা, ব্যাঙ্গালোর, কর্ণাটকা বা তামিলনাড়ুর মতো অঞ্চলে যেতে হচ্ছে তাদের কাজের জন্য। এবং আরেকটি বড় যেটা অভিযোগ তার বিরুদ্ধে, যেটা আমরা কিনা বহরমপুরে গিয়ে গ্রাউন্ড রিপোর্ট করে জানতে পেরেছি, সেটা হচ্ছে কোভিডের সময় কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে পাশে পাওয়া যায়নি। তিনি কোনো কারণে সেই সময় কাজ করতে পারেননি মানুষের হয়ে। মানুষের মধ্যে কিন্তু এই ক্ষোভ কিছুটা হলেও দেখা গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তার যে কাজের লিস্ট, সেই লিস্টটা কি এবার ভারী পড়বে, নাকি তার যে ব্যর্থতার লিস্ট সেটা ভারী পড়বে? মানুষ কি ফের তাদের ভরসা রাখবেন অধীর রঞ্জন চৌধুরীর ওপর, নাকি মানুষ এবার বেছে নেবেন অন্য কাউকে? প্রসঙ্গত বলে রাখি যে এইবার বহরমপুর থেকে লড়ছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের হয়ে ইউসুফ পাঠান এবং বিজেপির হয়ে ডক্টর নির্মল চন্দ্র সাহা। এবং এইবারই প্রথমবার যখন যেখানে বামফ্রন্ট সম্পূর্ণভাবে সমর্থন করছেন কংগ্রেসকে, এবং অধীর সেলিম জুটি, যে জুটির দিকে তাকিয়ে আছে বাংলার রাজনীতি এবং কখনো হয়তো দেশের রাজনীতিও, সেই জুটি কিন্তু এবার লড়ছে একসাথে, একই ময়দানে, একই মঞ্চ থেকে তারা হাতে হাত রেখে ভোট চাইছেন তাদের কর্মীদের কাছ থেকে এবং সমর্থকদের কাছ থেকে। আমরা দেখেছি যে মুর্শিদাবাদে সেলিম এবং বহরমপুরে অধীর, এই দুটো কিন্তু ফ্যাক্টর ভবিষ্যতে রাজনীতি কি হতে চলেছে বাংলা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং মোড় কোন দিকে ঘুরে বাংলা রাজনীতি তা কিন্তু নির্ধারণ করবে এই জুটির ভবিষ্যৎ, বা এই জুটির যদি জয় হয় তাহলে সেই জয়, বা যদি পরাজয় হয় তাহলে সেই পরাজয়।
আলটিমেটলি গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি, সেটা হচ্ছে এই আসনে, বহরমপুরের আসনে লোকসভায় কিন্তু কখনো তৃণমূল কোনোদিনও কোনো সিট পায়নি। এইবার ইউসুফ পাঠানকে জিততে পারবেন নাকি ফের অধীর রঞ্জন চৌধুরী তার ম্যাজিক দেখাবেন, সেটা দেখার অপেক্ষায় থাকলাম, এবং সেটা আমরা জানতে পারবো 4 জুন। 1999 সাল থেকে টানা 5 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুরের অপরাজয়কেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো ফ্যাক্টর নন। 2019 সালে যখন বিজেপির ভরা বাজার, তখন অধীর রঞ্জন চৌধুরী বাংলা থেকে যখন জিতে সংসদে যান, তখন স্বয়ং নরেন্দ্র মোদী তাকে বলেন, তার পিঠ চাপড়ে বলেন যে দাদা ফাইটার। এই ফাইটার দাদা এইবারও কি ফাইট করে জিততে পারবেন, নাকি হেরে যাবেন ইউসুফ পাঠান বা ডক্টর নির্মল চন্দ্র সাহার কাছে? সেদিকে আমাদের নজর থাকবে। ততদিন দেখতে থাকুন হাউ। নমস্কার।